ধারাবাহিক ইতিহাসের বিবর্তন আমরা যদি দেখি, মুসলমানদেরকে তারা দূরে সরিয়ে হিন্দুদের প্রতিপক্ষ তারা দাঁড় করিয়েছে। 550 বছরে এখানে সম্প্রীতির একটা অবস্থান এই ভারতবর্ষে ছিল, কিন্তু ব্রিটিশদের আমলে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো এমন পর্যায়ে চলে গিয়েছিল। 47 সালে দেশ বিভাগের সময় কলকাতায় যে দাঙ্গা হয়েছিল, সেখানে 4000 মানুষকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছিল। তারা কলকাতায় বাবুরা এখানে অবস্থান করত, আর ঢাকা এবং মুর্শিদাবাদ সমৃদ্ধ নগরীর সম্পদগুলো লোপাট করে এখানে একটা কৃত্রিম একটা সংকট তারা তৈরি করে রেখেছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই মুসলমানরা সম্মুখে সমরে থেকে তারা নেতৃত্ব দিয়েছিল। এটা দিল্লির ইন্ডিয়ান গেট, সেখানে সংগ্রামীদের নামের একটা তালিকা রয়েছে। সেখানে তালিকায় রয়েছে 95,300 জনের নাম, তার মধ্যে প্রায় 61,945 জনের নাম রয়েছে যারা হচ্ছে মুসলমান। মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে ক্যাম্পাসগুলোকে, কারণ মাদক এবং নারী নিয়ে যদি ক্যাম্পাসের যুব সমাজগুলো পড়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কথা বলার লোক আর তারা দেখবে না। সুতরাং তারা একচেটিয়ায় এই দেশকে যুগের পর যুগ শাসন করবে, এটা তারা মনে করে নিয়েছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন গতকাল 2025 সালের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তো সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। তার একটি বক্তব্য আমরা দেখে আসবো। ইসলামী ছাত্র শিবিরের নবনির্বাচিত সেক্রেটারি জনাব নুরুল ইসলাম সাদ্দামের বক্তব্য কেমন বা সে কোন কোয়ালিটির মানুষ, আমরা একটু তার বক্তব্য দেখলে বুঝতে পারবো কিছুটা হলেও। বিশেষভাবে আমি আজকে স্মরণ করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, প্রাণ রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন শহীদ আব্দুল মালিক ভাই, যার রক্তে এই ক্যাম্পাস রঞ্জিত হয়েছে, যিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে নৈতিকতা সমৃদ্ধ একটি শিক্ষার পক্ষে 1969 সালে বক্তব্য রাখতে গিয়ে আগ্রাসনের শিকার হয়ে তার জীবনকে তিনি বিলীন করে দিয়েছিলেন। সেই মধ্যে মুজাহিদের কথা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ আব্দুল মালিককে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। পাশাপাশি স্মরণ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যিনি নির্বাচিত দিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, ভাষা বিজ্ঞানী, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের কথা স্মরণ করছি। আমি আরো স্মরণ করছি এই বিশ্ববিদ্যালয়ে যারা ইতিহাসের সাথে জড়িত রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছেন, এই দেশের শিক্ষার অগ্রগতি, বৈষম্য মুক্ত একটি সমাজ গঠনের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের সকলের কথা স্মরণ করে আমার কথা শুরু করছি। আজকের যে আলোচনাটা এখানে টপিক নির্ধারণ করা হয়েছে, একটি আলোচনার একটা ধারাবাহিকতা, বিশেষ করে 47, 71 এবং 24 যেখানে এসে আমরা দাঁড়িয়েছি, এটা ইতিহাসের একটা নতুন বাঁক, নতুন একটা মোড় নিয়েছে, যার কারণে এই দেশের ইতিহাস সম্বন্ধে তরুণ প্রজন্ম নতুনভাবে সত্য ইতিহাসটি জানার একটি প্রয়াস পেয়েছে। এই দেশের বা এই বঙ্গপ্রদেশের জন্মটা খুব ভালো অবস্থার মধ্যে দিয়ে যায়নি, এবং এই বঙ্গপ্রদেশের সৃষ্টির পর থেকে এই জায়গাটি নিয়ে, এই সমৃদ্ধির এই জায়গাটি নিয়ে অনেক শকুনের দৃষ্টি, লোলুপ দৃষ্টি এই জায়গায় পড়েছিল, যার ফলশ্রুতিতে এই প্রদেশ অনেকবার ভেঙেছে, অনেক রক্ত ঝরিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার মুখোমুখি হয়ে অনেক বনি আদমকে নির্বিচারে তাদের জীবনকে বিলীন করে দিতে হয়েছে স্বাধিকার আন্দোলনের জন্য এবং তাদের সার্বভৌমত্বের এই আন্দোলন অধিকারকে ফেরত পাওয়ার জন্য। আমি বিশেষভাবে ইতিহাসের সেই বাঁকগুলো আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যখন এই বঙ্গপ্রদেশে অস্তিত্ব ছিল না এবং বাংলাদেশের এই অঞ্চল, নদী বিধৌত এই অঞ্চলের কথাগুলো শুনলেই যাদের নাক ছিটকানো শুরু হতো, এই মানুষগুলোর কথা, এই বাংলাদেশের জন্মটা মূলত হয়েছিল স্বাধীন সুলতানি আমল থেকে। আপনারা জানেন 1338 সাল থেকে 1538 সাল পর্যন্ত দীর্ঘ 200 বছরে এই বাংলাদেশে স্বাধীন সুলতানি আমল ছিল, যেই সময় থেকে ধারাবাহিকভাবে এই বঙ্গপ্রদেশের উৎকর্ষতা সাধিত হয়েছে এবং আমরা এই বঙ্গপ্রদেশকে আমরা পেয়েছি। প্রিয় উপস্থিতি, এই ধারাবাহিকতায় দীর্ঘ একটি সময় ধরে যখন এই বাংলাদেশ প্রায় বলা চলে 550 বছর ধরে এই অঞ্চলে মুসলমানরা শাসন করত, কিন্তু মুসলমানদের এই আগমন এবং মুসলমানদেরকে এই প্রদেশের মানুষরা গ্রহণ করে নেওয়ার একটা প্রেক্ষাপট ছিল, কারণ এই অঞ্চলের অধিকাংশ মানুষ ছিল পৌত্তলিক। মুসলমানদেরকে কি কারণে তারা গ্রহণ করলো? 550 বছরের দীর্ঘ একটি ইতিহাসের পরেও এই অঞ্চলে কেন মুসলমানরা সংখ্যালঘু ছিল পুরো ভারতবর্ষে, এবং দীর্ঘ 550 বছরের মুসলিম সালতানাতের ইতিহাসে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা এবং বড় ধরনের মেসাকার থেকে মুসলমানরা কিভাবে বেঁচেছিল, সাধারণ মানুষেরা বেঁচেছিল, একটি ইতিহাসের একটা মানে রূপ ছিল এখানে। আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে এই অঞ্চলে যখন আর্যরা শাসন করত, মেসাকার করে ফেলেছিল তারা, এবং তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষেরা মুক্তির প্রহর গুনছিল, যার ফলশ্রুতিতে এখানে মুসলমানরা প্রাথমিক পর্যায়ে তারা শাসক হিসেবে এখানে আসে না,
বাণিজ্য করার জন্য এই অঞ্চলে তাদের আগমন ঘটেছিল। এবং বাণিজ্য করার জন্য এখানে এই মুন্সিগঞ্জে বাবা আদম শহীদে এসেছিল, সেটা 1204 সালে যখন এখানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসেছিলেন, তারও 100 বছর আগে বা 50 বছর আগের ঘটনা, যেখানে তারা এসেছিল বাণিজ্য নিয়ে এবং মানুষকে শান্তি দেওয়ার জন্য। যারা এই অঞ্চলে এসেছিল মানুষেরা তাদেরকে গ্রহণ করে নিয়েছিল সাদরে। সুতরাং আমরা এখানে দেখেছিলাম এরপরে যখন মুসলমানদের জন্য এই অঞ্চলে মুসলমানেরা স্বাধীনতার ডাক দিয়েছিল, বৌদ্ধ হিন্দু থেকে শুরু করে নির্বিশেষে সকল মানুষেরা তাদের আহ্বানে তারা সাড়া দিয়েছিল। 47-এ এরপরে মুসলমানদের দীর্ঘ সময়ের একটি যাত্রা এখানে ছিল। এরপরে 1947 সালের যে ঘটনাটি আমাদের সামনে প্রতিভাত হয়েছে, এটা এই রাষ্ট্রের জন্য, এই বঙ্গপ্রদেশ বা এই অঞ্চলের জন্য ছিল অনিবার্য একটি ঘটনা। বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন পলাশির যুদ্ধের মধ্য দিয়ে যে বাংলা, বিহার, উড়িষ্যার যে স্বাধীন অঞ্চলের সূর্য অস্তমিত হয়েছিল, এর ঘটনাটা কেন এই সময়টা মুসলমানরা এই যে 200 বছরের ব্রিটিশ শাসনের যে ইতিহাস, 190 বছরের ইতিহাস, কলুষিত একটা ইতিহাস ছিল এবং এখানে একটা বড় ধরনের দুর্ভিক্ষ হয়েছিল। ব্রিটিশরা যখন এই অঞ্চলে শাসন ব্যবস্থা শুরু করেছিল, এরপরে দীর্ঘ 200 বছরের এই ইতিহাস হচ্ছে নির্যাতন এবং জুলুম নিষ্পেষণের ইতিহাস। যখন তারা 1757 সালে পলাশির যুদ্ধে মুসলমানদেরকে তারা পরাজিত করেছিল এবং একটা কনস্পাইরেসি করে একটা অংশের মুসলমানরাই তাদেরকে সহযোগিতা করে যখন ব্রিটিশদেরকে এখানে কলোনিয়াল শাসন ব্যবস্থা চালুর জন্য কোম্পানির হাতে এই অঞ্চলটা তারা ছেড়ে দিয়েছিল, এরপর থেকে এখানে লুটপাটের একটা রাজত্ব চলেছিল। বিশেষ করে ঢাকা এবং মুর্শিদাবাদ যেটি সমৃদ্ধ নগরী ছিল, এই অঞ্চলকে দেউলিয়া করে দেওয়া হয়েছিল। এই অঞ্চলে যে পরিমাণে লুটতরাজ চালানো হয়েছিল তা অবর্ণনীয়। সেখানে একটা দুর্ভিক্ষ তৈরি হয়েছিল অল্প কয়েক বছরের ব্যবধানে। সেটা 1770 সালের ঘটনা, যেটা 76-এর মনোত্তর হিসেবে আমরা জানি। মানে তাদের ব্রিটিশদের দেয়া তথ্য মতে তারা বলেছে এখানে 1,50,00,000-এর অধিক মানুষ দুর্ভিক্ষের কারণে মৃত্যুবরণ করেছিল। এত মানুষ মৃত্যুবরণ করেছিল যার পরিসংখ্যাটা হচ্ছে টোটাল বঙ্গপ্রদেশের এই অঞ্চলে মানুষের সংখ্যা যা ছিল তার 1/3 প্রায় তারা মৃত্যুবরণ করেছিল দুর্ভিক্ষের কারণে। লুটপাটের ইতিহাসটা কোথা থেকে শুরু হয়েছিল? 1757 সালে পলাশির পরাজয়ের পরে এখানে ব্রিটিশরা যে উৎকুচের নামে যেভাবে অর্থ লোপাট করেছে এবং মির্জাফর এবং তার প্রেতাত্মারা যেভাবে তাদের হাতে এই দেশের সকল সম্পদগুলো তুলে দিয়েছিল, তা ছিল মানে ইতিহাসের একটা চরম বাস্তবতা। এখানে যে সংখ্যাটি আমরা ইতিহাসের বই থেকে পাই, যদি আপনাদেরকে বলি, সেখানে তারা প্রায় 10 বছরে 1757 সাল থেকে 1766 সাল পর্যন্ত এই 10 বছরে প্রায় 60 লাখ পাউন্ড ব্রিটিশরা এই অঞ্চল থেকে আত্মসাৎ করেছিল। এবং এই ব্রিটিশ প্রভুদেরকে খুশি করার জন্য এই অঞ্চলে কোম্পানির শাসনকে আরো মজবুত করার জন্য মির্জাফরের মাধ্যমে এখানে তারা বকশিশ হিসেবে যুদ্ধের জয়ের পরে লর্ড ক্লাইভকে শুধুমাত্র দেওয়া হয়েছিল 2,34,000 পাউন্ড, যেটা তাকে উৎকোচ হিসেবে দেওয়া হয়েছিল সম্মানী। মির্জাফরের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার কোম্পানির অধীনস্থ থাকার জন্য 6 কর্মকর্তাকে 1,50,000 পাউন্ড তারা উৎকোচ প্রদান করেছিল। কোম্পানি এবং কলকাতার অধিবাসীদের ক্ষতিপূরণ, পাশাপাশি নৌবাহিনী এবং তাদের সেনাবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছিল এই ক্ষতি দাবি করেছিল তৎকালীন সময় কোম্পানি 25,31,000 পাউন্ড, যা এই আমাদের এই বঙ্গপ্রদেশ থেকে তারা নিয়ে গিয়েছিল। ইংরেজ কর্মকর্তাদের খুশি করার জন্য মির্জাফর তখন 6,60,375 পাউন্ড উপঢৌকন দিয়েছিল তখন। এটা হচ্ছে মাত্র 1-1.5 বছরের ব্যবধানে এই অঞ্চল থেকে এই পরিমাণের সম্পত্তি তারা ব্রিটিশদের দিয়েছিল। এবং তাদেরকে করাপশনের দায়ে যখন ব্রিটিশ পার্লামেন্ট কল করেছিল, লর্ড ক্লাইভ বলেছিল আমরা কি করব, এত বড় একটা রাজত্বের জায়গায় যারা ক্ষমতায় আসীন হবে তারা ক্ষমতায় আসীন হওয়ার জন্য আমাদের কাছে এসে টাকা দিয়ে যায়, তো আমরা টাকা দিলে এরকম উৎকুচ দিলে আমরা নিব না সেটা। এবং এই বাংলাদেশে, এই বঙ্গপ্রদেশে এই ঘুষ বাণিজ্য এবং উৎকুচের এই বাণিজ্যগুলো এই ব্রিটিশদের হাতেই তৈরি করা। তারা এই যে সম্পদগুলো নিয়ে কলকাতা নগরী তারা তৈরি করেছিল। ব্রিটিশদের একেবারে সমৃদ্ধের নগরী ছিল কলকাতা, যা পরবর্তীতে আমরা দেখেছি এই কলকাতার নদী বন্দরকে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির যে হিস্সা আমরা এটা থেকে বঞ্চিত করে সেখানে বাঁধ নির্মাণ করা হয়েছে এবং বাংলাদেশ একেবারে শুষ্ক অবস্থা বিরাজ করছে, যার হিস্সাগুলো এখনো পর্যন্ত আমরা বুঝে পাইনি। তারা কলকাতায় বাবুরা এখানে অবস্থান করত, আর ঢাকা এবং মুর্শিদাবাদ সমৃদ্ধ নগরীর সম্পদগুলো লোপাট করে এখানে একটা কৃত্রিম একটা সংকট তারা তৈরি করে রেখেছিল, যার অনিবার্য বাস্তবতা হচ্ছে দুর্ভিক্ষ। 1769 সালে তারা এখান থেকে যত সম্পত্তি উৎপাদিত হয়েছিল, যত ফসল উৎপাদিত হয়েছিল, এই ফসলগুলো তারা নিয়ে চলে গিয়েছিল, আবার সব টাকা দিয়ে কিনে নিয়েছিল। আবার 1 বছর পরে কৃষকদের কাছে কয়েক গুণ বেশি দামে এই সম্পত্তি এই ফসলগুলোই তারা বিক্রি করত। কৃষকদেরকে ব্রিটিশ আমলের হিসেবে দেখা গিয়েছে, ব্রিটিশ শাসনের আমলে বাৎসরিক একজন কৃষকের আয় ছিল 32 থেকে 40 টাকার মতো, 40 পাউন্ড। এটার পরে তারা যে কর দিত, এই করের পরে তাদের কাছে থাকতো 13 থেকে 18 টাকার মতো। এই 13 থেকে 18 টাকা দিয়ে তাদের 1 বছর পরিচালনা করতে হতো। এটা ছিল কৃষকদের অবস্থা। অর্ধাহারে অনাহারে তারা জীবন পরিচালনা করত, যার ফলশ্রুতিতে এখানে যখন দুর্ভিক্ষ হচ্ছে তখনও কলকাতায় বসে এই সকল মানুষেরা তারা তাদের জীবন উপভোগ করে চলছে।
এই দুর্ভিক্ষের পরবর্তীতে এখানে তো মুসলমানেরা তখন যখন বুঝতে পারলো ব্রিটিশরা আমাদের কাছে এসেছে শুধু শোষণ এবং বঞ্চনার জন্য, এবং এর সূত্রপাত তারা কিন্তু আজকে করে না, এই যে 1757 সালে করে না। এই অঞ্চলে বাণিজ্য করতে তারা যখন পারমিশন পেয়েছিল, জানেন 17 শতাব্দীর শুরুতে অর্থাৎ 1600 সালের পর থেকে এখানে ডাচরা এসেছিল, ওলন্দাজরা এসেছিল, ফ্রান্সের লোকজন এখানে বাণিজ্য করতে এসেছিল। এরপরে সর্বশেষ এখানে 1634 সালে সেখানে তাদেরকে ব্রিটিশ কোম্পানিকে এখানে বাণিজ্য করার পারমিশন দেওয়া হয়েছিল। পারমিশন পাওয়ার পরে কাশিমনগরে আর কলকাতাতে তারা এসে স্থানীয় যে সকল মানুষদেরকে নিয়োগ করেছিল তারা সবাই ছিল স্থানীয় হিন্দু, এবং এই হিন্দুদেরকে এখানে নিয়ে এসে স্পষ্টভাবে একটা রেখা তারা টেনে দিয়েছিল যে হিন্দুদেরকে এখানে কাজে লাগাবো, এবং যেখানে মুসলমানরা এখানে পাওয়ারে রয়েছে এদের মধ্যে একটা বিভাজন তৈরি করার রেখা তারা টেনেছিল। এবং তারা ধারাবাহিক ইতিহাসের বিবর্তন আমরা যদি দেখি, মুসলমানদেরকে তারা দূরে সরিয়ে হিন্দুদের প্রতিপক্ষ তারা দাঁড় করিয়েছে। আমি বলেছি আগে 550 বছর এখানে সম্প্রীতির একটা অবস্থান এই ভারতবর্ষে ছিল, কিন্তু ব্রিটিশদের আমলে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো এমন পর্যায়ে চলে গিয়েছিল। 47 সালে দেশ বিভাগের সময় যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় আপনারা জানেন যে কলকাতায় যে দাঙ্গা হয়েছিল, কলকাতা রায়ট, সেখানে 4000 মানুষকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছিল। নোয়াখালী রায়ট হয়েছিল, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা ধারাবাহিকভাবে 4-5 বছর ধরে এমন ভাবে হয়েছে। ইভেন 47 দেশ বিভাগের সময় এখানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে মানুষেরা তারা ট্রানজেকশন করে মাইগ্রেট হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, এরকম যাওয়ার সময় লাশের বহর রাস্তায় পড়েছিল। এটা আমাদের এই বঙ্গপ্রদেশের বিনির্মাণের ইতিহাস। এবং 47 যে অনিবার্য বিভাগ যখন এই দেশ হবে, তার পূর্ববর্তী সময়ে এই অঞ্চল নিয়ে একটা কনস্পাইরেসি করা হয়েছে। এই বিভাগটা কখনোই চায়নি এই যে যারা কংগ্রেসের নেতা ছিল বা হিন্দুদের নেতা ছিল যারা, এখানে তো 1905 সালে যখন আপনারা জানেন বঙ্গভঙ্গ করা হয়েছিল, তখন তারা একটা স্লোগান দিয়েছিল বন্দে মাতারাম। তারা বলেছিল যে বাংলা ভাগ করা যাবে না, এবং ব্রিটিশদের বিরুদ্ধে চরম আন্দোলন তারা শুরু করেছে। যদিও বিভাগের পরে এই অঞ্চলের মুসলমানেরা অনেক উন্নতি এখানে হয়েছিল, কিন্তু তারা ব্রিটিশরা হিন্দুদের খুশি করার জন্য তারা মাত্র অল্প কয়েকদিনে 6 বছরের ব্যবধানে 1911 সালে এই বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। এবং বাধ্য হওয়ার পরে তখন রবীন্দ্রনাথ খুশি হয়েছিল, হিন্দু নেতারা খুশি হয়েছিল, যার ফলে রবীন্দ্রনাথ স্বাগত জানিয়ে ব্রিটিশদের জন্য একটা গান রচনা করেছিল, যেটা ভারতের জাতীয় সঙ্গীত। এই সঙ্গীতটা এখনো পর্যন্ত জাতীয় সঙ্গীত হিসেবেই তাদের আছে। এটা হিন্দুদের এই ব্রিটিশ তোষণ নীতির একটা নজির হিসেবে এখনো পর্যন্ত এটা প্রকাশ্য রয়ে গিয়েছে। ধারাবাহিকভাবে 47 দেশ বিভাগের সময়ও তৎকালীন সময়ে বল্লভভাই প্যাটেল, এরপরে গান্ধী সাহেব, এরপর জওহরলাল নেহরু, তারা স্ট্রিক্টলি এখানে স্পষ্ট বক্তব্য দিয়েছিল যে দিল্লির অধীনে ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে বঙ্গভঙ্গ আবার করা হলে এটা আমরা মেনে নিব এবং করা হোক। এ ব্যাপারে তারা ছিল অনমনীয়। দিল্লির অধীনস্থ হবে ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে তারা বঙ্গভঙ্গ চেয়েছিল, 47 ঘটনা। এরপরে মুসলমানরা তখন চেয়েছিল যে না, আমরা দিল্লির অধীনে না, স্বাধীন একটা বঙ্গ প্রদেশ চাই। সুতরাং বঙ্গভঙ্গের যে সীমানাটুকু আমাদের রয়েছে, এই সীমানাটুকু আসাম দাও, ত্রিপুরা দাও, এটা দিয়ে বঙ্গভঙ্গের এই সীমানাটা দিয়ে আমাদের স্বাধীনতা তোমরা দিয়ে দাও, তাহলে আমরা পাকিস্তানের সাথে আর যাওয়ার দরকার নেই। কিন্তু এটা কংগ্রেসের নেতারা কখনোই চায় নাই, যার ফলশ্রুতিতে তারা মুসলমানরা একসাথে হতে চেয়েছিল। এখানে একটা বড় ট্রিক হচ্ছে, এখানে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়, তো বাঙালি তো ত্রিপুরায় আছে, আসামেও আছে, পশ্চিমবঙ্গেও আছে। তাহলে ওই পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে যদি বলা হয় তোমরা বাংলাদেশের ভিতরে আসো, ত্রিপুরার তোমরা বাংলাদেশে আসো, আসামের তোমরা বাংলাদেশে আসো, একটা বাংলাদেশ আমরা গঠন করি, কিন্তু তাতে তারা রাজি না। কারণ তারা দেখেছে এটা যদি একত্রিত করা হয়, এটা অধিকাংশ হবে মুসলমান, আর মুসলমানদের অধীনে আমরা থাকলে পরাধীন হিসেবে থাকবো, এটা আমরা পারবো না। কিন্তু মুসলমানদের আবার ইনভাইট করা হচ্ছে যে তোমরা এটা চাও কেন, একসাথে হও, ভারত একসাথে থাকুক। অথচ এইখানে 200 বছরের ইতিহাস দেখা গিয়েছে, যেখানে ভারত শাসন আইন 1935 সালে করা হয়েছিল, যার অধীনে 1937 সালে যেখানে নির্বাচন করে এখানে যে মেসাকার তৈরি করা হয়েছিল, যে একটা স্পষ্ট একটা সীমারেখা তৈরি করা হয়েছিল মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা বিবাদ রেখা, যা অধিকাংশ মুসলমানরাই তখন চায় নাই। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই মুসলমানরা সম্মুখে সমরে থেকে তারা নেতৃত্ব দিয়েছিল, এবং অধিকাংশ ক্ষেত্রে মুসলমানদের নিহতের সংখ্যা অনেক বেশি। আপনারা জানেন যে দিল্লির যে গেট রয়েছে, সেখানে স্বাধীনতা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যেটা দিল্লির ইন্ডিয়ান গেট, সেখানে সংগ্রামীদের নামের একটা তালিকা রয়েছে। সেখানে তালিকায় রয়েছে 95,300 জনের নাম, তার মধ্যে প্রায় 61,945 জনের নাম রয়েছে যারা মুসলমান। সুতরাং ব্রিটিশ বিরোধী দীর্ঘ সময়ের সংগ্রামের আন্দোলনের ইতিহাসে মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করেছিল, যার আন্দোলনের রেখায় বঙ্গপ্রদেশ থেকে তারা ধারাবাহিকভাবে চালিয়ে গিয়েছে। এখানে কতগুলো আন্দোলন তারা করেছে আপনারা জানেন। 1763 থেকে 1800 সাল পর্যন্ত মজনু শাহের নেতৃত্বে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, এবং এখানে 1000 জনের একটা বাহিনী নিয়ে তারা কাজ শুরু করলেও ধারাবাহিকভাবে 40 বছরের ব্যবধানে তাদের সংখ্যা প্রায় 50,000-এর অধিক উত্তীর্ণ হয়েছিল। আর 1767 থেকে 68 সালে এখানে ত্রিপুরায় শমশের গাজীর নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল, 69 সালে আবু তোরাবের বিদ্রোহ হয়েছিল, 1975 সালে ফকির ফরম শাহের নেতৃত্বে মোমেন শাহীতে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, এবং ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। এখানে একটা বই আমি পড়ছিলাম, যেখানে
ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের কন্ট্রিবিউশনটা কেমন এটা এটা নিভিয়ে দেওয়া হয়েছে এবং এখানে মুসলমানদেরকে ইনহিউমিলেট করা হয়েছে। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1881 সালে তার ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে এখানে মুসলমানরা আগে মূলত হিন্দু ছিল, হিন্দু থেকে তারা মুসলমান হয়ে গিয়েছে এবং এখানে তাদের যাত্রাটা এরকম, তাদের পূর্বের কোনো ইতিহাস নেই। অথচ এই বঙ্গপ্রদেশের লড়াই সংগ্রামের দীর্ঘ সময়ের একটা ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস, এটাকে পাশ কাটানো হয়েছে। এখানে ব্রিটিশ ভারতের অধীনে মুসলমান সংগ্রামীদের ইতিহাস নিয়ে অসংখ্য বই, নালন্দা পাবলিকেশন থেকে প্রকাশিত কয়েকটা বই আমি দেখেছি, যেখানে পড়লে আপনারা বুঝবেন কি পরিমাণে লড়াই সংগ্রামে মুসলমানেরা তাদের জীবনকে এখানে বিলীন করে দিয়েছিল। সুতরাং এই দেশটা 47 সালে যখন ধর্মের ভিত্তিতে এবং তাদের অধিকার ফিরত পাওয়ার জন্য দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, এরপরেই শুরু হলো এইখানে দিল্লির মাথা চাড়া দেয়া। কারণ 1000 কিলোমিটার দূর থেকে পাকিস্তান এখানে শাসন করতে পারবে না। আবার পাকিস্তান শাসক গোষ্ঠীর একটা চরম দুর্বলতা ছিল, তারা নেতৃত্বের দিক থেকে আমার ভাষায় আমি বলবো অথর্ব টাইপেরই ছিল। এই মানুষগুলো 9 বছরের ব্যবধানে তাদের কোনো একটা কনস্টিটিউশন দাঁড় করাতে পারে না। জিন্নাহ সাহেবের 1 বছরের মৃত্যুর পরবর্তী সময়ে নিজেদের মধ্যে একটা সমন্বিত শাসন ব্যবস্থা প্রণয়নের যে দক্ষতা থাকা দরকার ছিল, পাকিস্তানের এখানে ঘাটতি ছিল, দুর্বলতা ছিল, যার অনিবার্য পরিণতি হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশের জন্ম হয়েছে। এবং বাংলাদেশ যে এই ভৌগোলিক সীমারেখায় যেখানে রয়েছে, যা 3 দিক থেকে ভারত বেষ্টিত রয়েছে, একদিক থেকে মিয়ানমার বা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, সুতরাং এই ছোট্ট ভূখণ্ডটাতে বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকবে না, এটা তো স্বাভাবিক বিষয়। এবং আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম যে পাকিস্তান যখন বাংলাদেশকে নাকি নিতেও চায়নি এবং বলেছিল এটা আসলে বাস্তবসম্মত একটা ডিস্ট্রিবিউশন না, কিন্তু তখন অধিকাংশ বাংলাদেশের মানুষেরা চেয়েছিল আমরা পাকিস্তানের সাথে থাকবো, ভারতের সাথে থাকবো না। কারণ এখানে এত বৈষম্য এবং এত হত্যাযজ্ঞের ঘটনাগুলো এখানে ঘটেছিল, মুসলমানদের অন্তরগুলো তখন বিষিয়ে উঠেছিল। তারা এইভাবে চেয়েছিল যে মুসলমানরা তাদের ধর্ম, তাদের তাহজিব তামাদ্দুন ঈমান আকীদা নিয়ে স্বতন্ত্রভাবে বেঁচে থাকতে চায়। কিন্তু 23 বছরের ব্যবধানে এখানে দীর্ঘ সময়ের একটা কনস্পাইরেসি হয়েছে, যার ফলশ্রুতিতে 1971 সালে এসে আমাদেরকে আবার অস্ত্র নিতে হয়েছে, আবার স্বাধীনতা যুদ্ধ করতে হয়েছে। মানুষ মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু মাত্র কয়েকদিনের পরিতৃপ্তির ঢেকুর গোনা ছাড়া আর কিছুই ছিল না। 71-এর মুক্তিযুদ্ধের পরে স্বাভাবিকভাবেই সেখানে আর একটা উত্থান হয়েছিল কমিউনিজমের। কমিউনিস্টরা চেয়েছিল যে তারা হয়তো মস্কোপন্থী বা পিকিংপন্থী একটা দেশ পাবে যেটা কমিউনিজমের অধীনস্থ থাকবে, কিন্তু তারা দেখলো যে দিল্লিপন্থী হয়ে গিয়েছে। তখন তারা সর্বহারা পার্টি গঠন করলো। এই পার্টিটা গঠন করে তারা অস্ত্র পাবে কোথায়? তখন অস্ত্রাগার লুট করা শুরু করলো। লাল সন্ত্রাস নামে বই আছে, লাল রাজনীতি, আব্দুর রহিম সাহেবের, আব্দুর রহমানের লেখা বই আছে, আরো এই সন্ত্রাসের ইতিহাস নিয়ে দীর্ঘ একটা বই খাতা আপনারা দেখতে পাবেন। তারা গুপ্ত রাজনীতির পথ বেছে নিল এবং অস্ত্রাগার লুট করলো। দেশকে অস্থিতিশীল করার জন্য চরম আকারে তারা হামলা, মামলা, হত্যাযজ্ঞ, খুন খারাপি এগুলো শুরু করলো। এর ফলশ্রুতিতে শেখ মুজিব বাধ্য হয়ে আবার তিনি প্যারালালি একটা বাহিনী গঠন করলেন এবং তাদেরকে শায়েস্তা করার জন্য রক্ষী বাহিনী গঠন করতে হলো এবং দেশকে বাকশালের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের ভূমিকা আমি বলবো অনস্বীকার্য ছিল এবং এই দেশের মানুষের মধ্যে একটা আতঙ্কের সংস্কৃতি তারা তৈরি করেছিল, যার ফলশ্রুতিতে 72-এর বাকশাল। কিন্তু বাকশাল তো মানুষ, বাকশালের জন্য কয়েকদিন আগে হাজার মানুষ জীবন দেয়, মানুষেরা তখন আবার গড়তে উঠেছিল, কথা বলতে চাইতো, স্বাধীনতা চাইতো, দেওয়া হলো না। এরপরেই তো বিচ্ছিন্নতা, কিছু ঘটনা, 75-এর অনিবার্য একটা ঘটনা ঘটলো, পরপর আরো 2টা, নভেম্বরে 2টা আরো সেনা অভ্যুত্থানের ঘটনাগুলো ঘটলো। সেনা অভ্যুত্থান পরবর্তী স্টেবল হতে পারলো না, সেখানে আরেকটা কনস্পাইরেসি করে দীর্ঘ 10-12 বছরের আমরা একটা সেনা শাসন সেখানে দেখলাম। এই সেনা শাসনের আমলে ইউনিভার্সিটিগুলো, হলগুলো ছিল অরক্ষিত, বিশ্ববিদ্যালয়গুলোকে কুপিয়ে তারা হত্যা করেছে মানুষদেরকে, মানে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল সেখানে। এরপরে মানুষের আবার স্বৈরাচারের বিরুদ্ধে নামলো। স্বৈরাচারের যখন পতন হলো তখন মানুষ বুঝেছিল যে একটু মনে হয় প্রশান্তি আমরা পেলাম, কিন্তু প্রশান্তির ঢেকুর সাময়িক সময় গিললেও তাদের কপালে যা হওয়ার তাই হয়েছে। আবার তাদের সামনে এমনও শাসন ব্যবস্থা এসেছে যেখানে করাপশন, যেখানে নেপোটিজম, যেখানে ম্যালপ্র্যাকটিস অফ পাওয়ার, যেখানে সবকিছু এমন অবাধে ব্যবহার করা হচ্ছিল রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে যে জিনিসগুলো মানুষের আসলে চাই। সেখানে সংবিধানের কোনো তোয়াক্কা না করে এখানে বলা হচ্ছে বিচার ব্যবস্থা স্বাধীন, এখানে বলা হচ্ছে বিচার ব্যবস্থা থেকে নির্বাহী বিভাগকে স্বাধীন করা হয়েছে। সব স্বাধীনতা মুখে মুখে ক্ষমতার কেন্দ্রবিন্দু এক প্রধানমন্ত্রীর হাতেই চলে গেল। সে যা বলে, যেভাবে বলে সেভাবেই নিয়োগ হচ্ছে। এভাবে যখন এই দেশের গণতন্ত্র, তথাকথিত সকল গণতন্ত্র চলছে, মানুষেরা তখন এ থেকে নিস্তার পাওয়ার জন্য চেষ্টা করছিল। আসছে আবার সেনা শাসন 6 থেকে 8 সাল পর্যন্ত চললো। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা হয় এটা। এর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তারা তো একচেটিয়া ক্ষমতার ম্যান্ডেট পেয়ে গিয়ে নিজেদেরকে মনে করেছে এই দেশের ভূখণ্ডের আদিনিবাসী, চেতনার ধ্বজাধারী, চেতনাকে বিক্রি করে চেতনার ফেরিওয়ালা হয়ে দীর্ঘ সময় ধরে বাকশালের মতো একটা জিনিস তারা কায়েম করলো। আবার এটা নব্য ফ্যাসিবাদ। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের সম্পদ একেবারে কুক্ষিগত করে ফেলেছে। ৭৬,০০০ কোটি টাকা এই দেশের একটা ব্যাংক থেকে লুটপাট করা হচ্ছে। আশ্চর্য বিষয়, $234 বিলিয়ন এখান থেকে শ্বেতপত্রের হিসেব। অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স, শ্বেতপত্রের হিসেবের বাইরে অনেক হিসেব আছে। এই হিসেব কিতাবগুলো ক্যালকুলেশন করলে এটা $300-350 বিলিয়ন ছাড়িয়ে যাবে।
এত টাকা আমাদের এই দেশ থেকে লুটপাট করছে মাত্র 15 বছরের ব্যবধান। এই দেশের মাথাপিছু আয় এখনো $3000 এটা শুভঙ্করের ফাঁকি। গিনি কোএফিসিয়েন্টের হিসাব করলে এখানে আমাদের মাথাপিছু আয়ের মধ্যে ডিসপারশনটা, ইনকাম লেভেলে ডিসপারশন অনেক বেশি। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পালন করছি 2006 থেকে 2030 সাল পর্যন্ত। যুব শ্রেণীর সংখ্যা বাংলাদেশে এখন বেশি, আর কিছুদিনের ব্যবধানে অর্থাৎ 2030 সালে এই দেশে 70% থাকবে কর্মক্ষম মানুষ এবং যুবক শ্রেণী, অথচ তাদের ট্রেন আপের ব্যবস্থা করা হয়নি। ডায়াসপোরাদের মধ্যে অভিজ্ঞতার অভাব, তারা হচ্ছে গাড়ি মোছার জন্য বিদেশে যাচ্ছে, তাদেরকে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে না, দক্ষ বানানো হচ্ছে না, কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না। কালচারাল হিজিমনি দিয়ে এদেশের মধ্যে সুস্পষ্ট দুইটা ফ্র্যাগমেন্টেশন, ডিফারেন্সিয়েশন তৈরি করে রাখা হয়েছে। এদেশের মানুষের মধ্যে ইতিহাস বিকৃত করে একটা নোংরা ইতিহাসে একটা প্রচলন চালু করা হয়েছে। মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে ক্যাম্পাসগুলোকে, কারণ মাদক এবং নারী নিয়ে যদি ক্যাম্পাসের যুব সমাজগুলো পড়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কথা বলার লোক আর তারা দেখবে না। সুতরাং তারা একচেটিয়া এই দেশকে যুগের পর যুগ শাসন করবে, এটা তারা মনে করে নিয়েছিল। আমাদের অতিথিরা রয়েছেন, ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমি যা সিনপস এটা বললাম, এই দেশটা আমাদের অনেক রক্তের দামে কিনা। এখনো পর্যন্ত 24 সালে হয়তো পরিবর্তন একটা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটা অশনি সংকেত আমাদেরকে ডাকছে। আবার অনিবার্য বিপ্লবের জন্য হয়তো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হতে পারে, কারণ সেই হাত বদল হয়েছে। কার্যত শোষণ মুক্ত, নিপীড়ন মুক্ত, বৈষম্য মুক্ত আমরা এই সমাজটা এখনো পাই নাই। এটা পাওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন ছিল, ইয়াং জেনারেশনের মধ্যে মোরালিটি ডেভেলপ করা। আমরা দেখেছি মোরালিটি যেখান থেকে ডেভেলপ হয় ইউনিভার্সিটিগুলোতে, শিক্ষা খাতে সবচেয়ে বেশি করাপশন। যেখান থেকে মানুষ মোরালিটি শিখবে সেই শিক্ষা ক্ষেত্রকে আমরা যখন দেখি, সিপিডির নিউজ দেয়, তারা বার্ষিক একটা প্রতিবেদনে বলে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলে, বাংলাদেশের দুর্নীতির খাতের মধ্যে সেকেন্ড লার্জেস্ট খাত হচ্ছে এডুকেশন সিস্টেম। আমরা অ্যাফ্রেড হয়ে যাই, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। এই দেশে কাদের হাতে আমরা নিরাপদ, কাদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করছি? আমি ইকোনমিক্স পড়েছি, আমাকে শেখানো হয়েছে ইকোনমিক্সের মধ্যে কোনো মোরালিটি এবং ভ্যালুসের কোনো স্থান নাই। তুমি হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করো আর কস্ট মিনিমাইজেশন করো। এই জন্য তুমি যা করবা, ডাম্পিং করো অথবা যে সিস্টেমই করো না কেন, অল ইজ ওয়েল। এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা লুফক্স, যে সমাজ ব্যবস্থায় মাত্র ব্যান্ডেজের তথ্য বলে 30% মানুষের কাছেই নাকি এদেশের অধিকাংশ 90-92% সম্পদ জিম্মি হয়ে থাকে। এটা আশ্চর্যজনক বিষয়। এখানে ইয়াংদের মধ্যে সম্পদের ডিসেন্ট্রালাইজেশন নাই, এখানে ডেভেলপমেন্ট হচ্ছে না। আমাদের দেশের জনসংখ্যাকে কাজে না লাগিয়ে লেবার ইকোনমি থেকে শিফটিং করে আস্তে ক্যাপিটাল ইকোনমির দিকে চলে যাচ্ছে। কত মানুষ যে বেকার হবে তার কোনো হদিস নাই। অথচ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে এখানে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা এটা খুবই দরকার ছিল। স্বাধীনতার বিজয়ের এই যে দীর্ঘ সময় পথ পরিক্রমায় আমরা শুধু হতাশার কথাগুলো বলি, অগ্রগতি যতটুকু হয়েছে এটা দেশের জনগণের অবদান, শাসক গোষ্ঠীর অবদান আমি এখানে খুব নেহায়েত কমই দেখি। এই মানুষগুলো খাটতে শিখেছে, চেষ্টা করতে শিখেছে, বিদেশ থেকে তারা টাকা আনতে পেরেছে। এদেশে আপনারা বলবেন সবচেয়ে বড় আয়ের খাত হচ্ছে আরএমজি সেক্টর, এটা আসলে না। ইকোনমিক্স যারা পরে তারা বুঝে যে আরএমজি সেক্টর থেকে আমাদের $21 বিলিয়ন ইয়ারলি আমরা আয় করলেও এখানে হচ্ছে ক্যাপিটাল গুলো, অর্থাৎ আমি যে র মেটেরিয়ালস গুলো বিদেশ থেকে আনি, আমি যে হচ্ছে জিনিসগুলো মেশিনারি গুলো আনি, এগুলো আনতেই আমার $18 বিলিয়ন আবার বিদেশেই পাচার করে দিয়ে দিতে হয় তাদেরকে। হাতে থাকে $3 বিলিয়ন, এটা দিয়ে আমাদের শ্রমিকের বেতন হয়। অথচ ডায়াসপোরারা বিদেশ থেকে যে টাকাগুলো আমাদের পাঠায়, ফর্মাল চ্যানেলে $22 বিলিয়ন, ইনফর্মাল চ্যানেলে এটা আসে আরো $20 বিলিয়ন। টোটালি 44-40 বিলিয়ন ডলারের উপরে আমাদের দেশে যে টাকাটা রেমিটেন্স হিসেবে আসছে, এটাই হচ্ছে এদেশের প্রকৃত আয়ের সোর্স, এবং এটাই হবে। ভারত তার রেমিটেন্স দিয়ে আয় করছে, পার্শ্ববর্তী অনেক দেশগুলো, আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলো এগুলোকে এমফাসাইজ দিচ্ছে। এই দেশে যদি কর্মসংস্থান সৃষ্টি করতে না পারো, তাহলে যেখানে কর্মসংস্থান সৃষ্টি আছে সেখানের ব্যাপারে আমাদেরকে আরো বেশি স্কিল করে গড়ে তোলো। আমরা আরো সুদৃষ্টি কামনা করি। আমরা ট্যাক্সের যে টাকাগুলো দিচ্ছি এটা প্রপার ইউটিলাইজেশন চাই, এটা দিয়ে দুর্নীতিবাজ আর কোনো শাসক এদেশে গঠিত হোক, গড়ে উঠুক, এটা আমরা চাই না। আমাদের বিজয়ের চেতনাগুলো, আমাদের এই 71 পরবর্তী 24 যেটা সংগঠিত হয়েছে, এটা অনিবার্য বাস্তবতা, এটা ছিল আমাদের রক্তের সাথে এই বিপ্লবের কথাগুলো মিশে আছে। সুতরাং বিপ্লবীদের কাছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা আহ্বান জানাতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা নিজেদেরকে সৎ রাখবো, সততার সাথে এই বাংলাদেশকে গড়ে তুলে বিশ্ব মানচিত্রে আমরা দেখিয়ে দিব আমরা পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, ইসলামী ছাত্র শিবিরের নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।